প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি আজ তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনীয় বলবিদ্যা অর্থাৎ চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা সেখান থেকে আজ কিছু আলোচনা করব। আমি গত ক্লাসে নিউটনের প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এসব নিয়ে আলোচনা করেছিলাম, সূত্রগুলো বিভিন্ন ব্যাখ্যা করেছিলাম। দ্বিতীয় সূত্রের বল পরিমাপের সমীকরণ প্রতিপাদন করেছিলাম। আজ আমরা তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র হল প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সবচেয়ে সহজ সূত্র নিউটনের যে তিনটে গতি বিষয়ে যে তিনটে সূত্র, তার ভিতর সবচেয়ে সহজ সূত্র হলো তৃতীয় সূত্র। সূত্রটির বিবৃতি এমন যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। মনে করে একটা বস্তু আছে, পাশে আর একটা বস্তুর সাথে ক্রিয়া প্রতিক্রিয়া হলো, অর্থাৎ ধাক্কা খেলো। মনে করো এই বস্তুটা হলো 1 নম্বর বস্তু, এটা 2 নম্বর বস্তু। এই প্রথম বস্তুর উপর দ্বিতীয় বস্তু যদি ধাক্কা প্রয়োগ করে, বল প্রয়োগ করে, সেই বলটাকে যদি আমি মনে করি এটি F1 বল, অর্থাৎ প্রথম বস্তু যে বলটা ধাক্কা খেলো বা প্রথম বস্তুর উপর ক্রিয়াশীল যে বলটা হলো F1 এবং এদিকে ক্রিয়া করছে, এবং প্রথম বস্তু ও দ্বিতীয় বস্তুর উপর এদিকে যে বল ক্রিয়া করবে সেটাকে আমি ধরলাম F2। এই F1 এবং F2 সবসময় সমান হবে এবং দুই দিকে, অর্থাৎ F1 বলটা যদি এর উপরে এদিকে ক্রিয়া করে, এই বস্তুটা দ্বিতীয় বস্তুর উপর F2 বল বিপরীত দিকে ক্রিয়া করবে। তাই সূত্রের অনুসারে F1 সমান মাইনাস F2। এটা হলো নিউটনের তৃতীয় সূত্রের গাণিতিক রূপ। এই সূত্রের ক্ষেত্রে দেখা যায় যে এখানে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বল, এই বল দুটো কিন্তু দুটো বস্তুর উপর, দুটো ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল। একটা বস্তুর উপর এই বল ক্রিয়া করে না, অর্থাৎ এই যে 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুর উপর ক্রিয়া করলো, 2 নম্বর বস্তু 1 নম্বর বস্তুর উপর ক্রিয়া করলো। এখানে এই বলটা যেমন দুটো বল জোড়ায় ক্রিয়া করছে, দুটো বস্তু থাকা লাগবে, এক বস্তুর উপর ওই দুটো বল ক্রিয়াশীল হবে না। একটি বস্তুর উপর ক্রিয়াশীল নয়, অর্থাৎ দুটি বস্তুর উপর ক্রিয়াশীল। এই ক্রিয়া যতক্ষণ থাকে, অর্থাৎ এর উপরে বল ক্রিয়া করলে ওই এর উপর যে বলটা ক্রিয়া করবে সেটাকে বলি আমরা প্রতিক্রিয়া। অর্থাৎ প্রথমটাকে যদি আমরা ক্রিয়া বলি, দ্বিতীয়টাকে বলো প্রতিক্রিয়া। অর্থাৎ এখানে ক্রিয়া প্রতিক্রিয়া, এখানে সেটা প্রতিক্রিয়া বলটা মেইন ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো দুটোর ভিতর ক্রিয়াশীল বল। এখন যে কোনো একটা বলকে আমরা যদি ক্রিয়া বল বলি, অন্যটাকে আমরা বলবো প্রতিক্রিয়া বল, এবং এই বল দুটো পরস্পর বিপরীতমুখী সবসময় কাজ করে। এই ক্রিয়া প্রতিক্রিয়া বস্তু দুটো সাম্য অবস্থায় আছে বা স্থির অবস্থায় আছে না গতিশীল অবস্থায় আছে, এর কিছুর উপর এই ক্রিয়া প্রতিক্রিয়া বল নির্ভর করে না। আমরা এই তৃতীয় সূত্রের পর আমরা প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র এগুলো আমরা পূর্বে আলোচনা করেছি। আমরা এবার এই প্রথম সূত্রের সাথে দ্বিতীয় সূত্রে, আমরা এই তৃতীয় সূত্রের ব্যাখ্যায় ভরবেগের সংরক্ষণ সূত্র আলোচনা করব। প্রথম সূত্রের সাথে দ্বিতীয় সূত্রের সম্পর্ক, প্রথম সূত্রের সাথে তৃতীয় সূত্রের কি সম্পর্ক আছে, এগুলো নিয়েও আজ আলোচনা করব। আমরা যদি দ্বিতীয় সূত্র এবং প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র ও প্রথম সূত্র এই দুটোর ভিতরে যদি সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা আগে দ্বিতীয় সূত্র থেকে আসি। দ্বিতীয় সূত্র কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতি। তা সেখানে আমরা দ্বিতীয় সূত্রের এই সম্পর্কটা প্রতিপাদন করেছিলাম। সেখানে সামেশন অফ এফ ইকুয়াল এম এ, এই সম্পর্কটা আমরা প্রতিপাদন করেছিলাম যখন আমরা দ্বিতীয় সূত্র প্রতিপাদন করেছিলাম। তখন দ্বিতীয় সূত্র নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন আমরা এই সম্পর্কটা প্রতিপাদন করেছিলাম। এটা দ্বিতীয় সূত্রের একটি গাণিতিক রূপ। এখন এইখানে আমার প্রথম সূত্রে বলা হচ্ছে, যদি কোনো বস্তুর উপর বলের ক্রিয়া শূন্য হয় বা
বল ক্রিয়া না করে, তাহলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলবে। অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হবে না, বেগ কনস্ট্যান্ট। অর্থাৎ আদিতে যদি স্থির থাকে শেষেও সেটাই স্থির, যদি আদিতে কোনো একটা বেগ থাকে শেষ বেগও একই হবে। অর্থাৎ আদি বেগকে যদি আমরা ইউ বলি আর শেষ বেগকে ভি বলি, ইউ আর ভি সবসময় সমান হবে। এটা হলো প্রথম সূত্র। তা আমরা এখন এই দ্বিতীয় সূত্র থেকে কি করে প্রথম সূত্রে প্রতিপাদন করা যায়, অর্থাৎ এদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা একটু গাণিতিকভাবে প্রতিপাদন করে দেখি। আমাদের যেহেতু প্রথম সূত্রে বলা হয়েছে যে নিট বল শূন্য বা কোনো বল ক্রিয়া না করে, অর্থাৎ সামসাম অফ এফ হলো নিট বল, এই বলের পরিমাণ শূন্য। এইটা যদি শূন্য হয় তাহলে আমরা লিখতে পারি এম এ ইকুয়াল, অর্থাৎ এম এ ইকুয়াল জিরো। এম এ ইকুয়াল যদি জিরো হয় তাহলে আমরা এখানে যদি ভর তো আমাদের কনস্ট্যান্ট, ভর কনস্ট্যান্ট, ত্বরণ এটাকে আমরা যদি ফর্মুলার সাথে ব্যাখ্যা করি ভি মাইনাস ইউ বাই টি, আদি বেগ ইউ শেষ বেগ ভি, বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন হার, এভাবে যদি লিখি তাহলে এটা ইকুয়াল জিরো। আবার ওই পক্ষে যদি আমরা টি দিয়ে গুণ এম দিয়ে ভাগ করি তাহলেও এটা ইকুয়াল জিরো ফর ভি ইকুয়াল ইউ। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম ভি আর ইউ দুটো যদি সমান হয় তাহলে হয় স্থির আছে না হয় সমবেগী গতিশীল হচ্ছে। অর্থাৎ আদি বেগ শেষ বেগ সমান, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, হয় সমবেগী গতিশীল না হয় স্থির আছে। এভাবে আমরা প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র এইভাবে আমরা প্রতিপাদন করতে পারি। আবার এইখান থেকে যদি আমরা আর একভাবে দেখি, আমরা ক্যালকুলাস পদ্ধতিতেও দেখতে পারি। এখানে এম এ ইকুয়াল জিরো, এখান থেকে যদি উভয় পক্ষকে এম দ্বারা ভাগ করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ ইকুয়াল জিরো, এ ইকুয়াল জিরো লিখতে পারি। এ ইকুয়াল জিরো যদি হয় আমরা জানি বেগের পরিবর্তনের হার ত্বরণ, অর্থাৎ ভি বেগকে যদি সময় সাপেক্ষে ব্যাপকলন করি তাহলে সেটা ত্বরণ হয়। অর্থাৎ ত্বরণকে আমরা ডিডিটি অফ ভি দ্বারা প্রকাশ করতে পারি। এখানে ডিডিটি অফ ভি ইকুয়াল জিরো। এখানে বেগের পরিবর্তনের হার জিরো, কাউকে ব্যাপকলন করলে এখানে সময় সাপেক্ষে ভিকে ব্যাপকলন করে জিরো পেয়েছি। আমরা জানি ব্যাপকলনের সূত্র থেকে জানি কোনো কনস্ট্যান্ট জিনিসের ব্যাপকলন করলে তখন জিরো হয়। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি ভি ইকুয়াল ধ্রুবক, এটা ধ্রুবক। আর ভি ধ্রুবক মানেই তার আদি বেগ শেষ বেগ সমান, স্থির থাকলে সেই স্থির গতিশীলের সমবেগ গতিশীল। অর্থাৎ এখানে ইউ আর ভি সমান আমরা বলতে পারি, বেগ ধ্রুবক অর্থাৎ ইউ আর ভি সমান। অর্থাৎ আমাদের এখান থেকে প্রথম সূত্রেরও গাণিতিকভাবে দেখা গেল যে আমরা দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের এভাবে সম্পর্ক প্রতিপাদন করতে পারি। আবার যদি আমরা তৃতীয় সূত্রের সাথে প্রথম সূত্রের একটু গাণিতিকভাবে দেখি, প্রথম আর তৃতীয়, অর্থাৎ তৃতীয় আর প্রথম সূত্রের যদি আমরা সম্পর্ক স্থাপন করি। প্রথম সূত্রে আমরা জানি কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল যদি শূন্য হয় বা কোনো বস্তুর উপর কোনো বল ক্রিয়া না করে তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলবে। সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের একটু আগে যেটা দেখলাম বেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ভি আর ইউ যদি সমান হয় তাহলে বেগের কোনো পরিবর্তন হয় না। বেগের পরিবর্তন না হলে বস্তুর ভরের যেহেতু কোনো পরিবর্তন নেই তাহলে আমাদের ভর বেগেরও কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভর বেগও ধ্রুব থাকবে। তাহলে আমাদের ভর বেগ যদি ধ্রুব থাকে তাহলে আমাদের পি ইকুয়াল এম ভি, পি হলো মোমেন্টাম পি, ভর আর বেগের গুণফল, মনে করি বেগ ভি, ভর এম, এম ভি হলো ভর বেগ, ভর বেগকে পি দ্বারা প্রকাশ করি, এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক আমরা বলতে পারি। তাহলে এটা যদি ধ্রুবক হয় তাহলে আমরা ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার যেটা, এটাকে যদি আমরা ব্যাকরণ করি ডিপি ডিটি, ডিপি ডিটি এটাকে ব্যাকরণ করলে এম ডিপি ডিটি এভাবে, বা একবারে আমরা যদি লিখি এমডি দিয়ে লিখি এমডি এভাবে লিখতে হয়। আর ধ্রুব রাশিকে ব্যাকরণ করলে তো জিরো হয়, ডিপি ডিটি ইকুয়াল জিরো। এখন এটা আমরা লিখতে পারি আবার যখন দুটো বস্তুর মধ্যে একটি যখন অপরটির উপর বল প্রয়োগ করে, যখন
দুটো বস্তুর একটার উপর আরেকটা বল প্রয়োগ করে, তখন দুটোর ভরবেগের পরিবর্তনের হারও সমান এবং বিপরীত হয়। অর্থাৎ প্রথম বস্তুর দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ভরবেগের পরিবর্তন যেটা হবে, আর প্রথম বস্তুর দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ভরবেগের পরিবর্তন যেটা হবে, এই ভরবেগের পরিবর্তনের হার দুটোই সমান এবং বিপরীত। তাই আমরা লিখতে পারি প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার যদি লিখি dp1 dt, আর দ্বিতীয়টা যদি dp2 dt লিখি, এই দুটো ভরবেগের পরিবর্তনের হার সমান এবং বিপরীত কিন্তু এখানে আমরা ঋণাত্মক চিহ্ন দিতে পারি। আমাদের dp dt কে যদি এইভাবে আমরা লিখতে পারি, এইভাবে যদি আমরা লিখি, তাহলে আমরা লিখতে পারি d dt of m on v1, এভাবে লিখতে পারি, মাইনাস d dt of m2 v2, এভাবে আমরা লিখতে পারি। p2 মানে m2 v2, p1 মানে m1 v1 লিখতে পারি। এখন m1 m2 যেহেতু কনস্ট্যান্ট, সেহেতু আমরা লিখতে পারি m1 dv1 dt ইকুয়াল মাইনাস m2 dv2 dt। এটা যেহেতু বেগের পরিবর্তনের হার, আর এটাও বেগের পরিবর্তনের হার, তাহলে এটা ও ত্বরণ, এটাও ত্বরণ। v1 হলো ত্বরণ, প্রথম ত্বরণ, আর v2 হলো দ্বিতীয়টার ত্বরণ যদি ধরি, তাহলে আমরা এটাকে ধরবো m1 a1, আর এটা m2 a2। m1 a1 সমান m2 a2। আমরা আবার জানি f ইকুয়াল ma, আমরা এটা জানি f ইকুয়াল ma। তাহলে যদি m1 a1, তাহলে আমরা লিখবো f1 ইকুয়াল m1 a1, আর f2 ইকুয়াল m2 a2, এভাবে লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি বা f1 ইকুয়াল মাইনাস f2, এটাই দ্বিতীয় সূত্রের রূপ, ওই তৃতীয় সূত্রের রূপ। তাহলে আমরা এই প্রথম সূত্রের থেকেই আমরা তৃতীয় সূত্রেও আমরা সম্পর্ক স্থাপন করতে পারি। এভাবে এই দুই সূত্রের ভিতরে সম্পর্ক স্থাপন করা যায়। আবার আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র একটু আলোচনা করি। এবার ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র, আমরা ভর আর বেগের গুণফলকে জানি ভরবেগ। কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত নিট বাহ্যিক বল যদি শূন্য হয়, তাহলে ব্যবস্থাটির মোট ভরবেগ সংরক্ষিত থাকে, অর্থাৎ অপরিবর্তিত থাকে, কোনো পরিবর্তন হয় না। যখন কোনো ব্যবস্থার উপর, কোনো সিস্টেমের উপর যদি প্রযুক্ত নেট বল শূন্য হয়, তাহলে বস্তুর ভরবেগের বা ব্যবস্থাটির ভরবেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভরবেগ সংরক্ষিত থাকবে। এটা হলো আমার ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা মনে করি এখানে একটা বস্তু আছে, এটা হলো m1 ভরের বস্তু, আর এখানে আরেকটা m2 ভরের বস্তু। একটা m1 ভরের বস্তু আর একটা m2 ভরের বস্তু। এটাকে আমরা একটু ডিনোট করে দিলাম আলাদা কালারে। এখন m1 ভরের বস্তুটা যদি এর উপর একটা বল প্রয়োগ করে, m2 ভরের বস্তু এর উপর একটা বল প্রয়োগ করবে, আমরা তৃতীয় সূত্রে যেটা দেখেছিলাম। তাহলে ধরি m1 ভরের বস্তুর উপর প্রয়োগকৃত যে বল, সেটা তো এদিকে F1, আর m2 ভরের বস্তুর উপর প্রয়োগকৃত যে বল m2, অর্থাৎ m1 ভরের বস্তু m2 এর উপর f2 বল প্রয়োগ করলো, আর m2 ভরের বস্তু m1 এর উপর f1 বল প্রয়োগ করলো। এবং এই ক্রিয়া কাল সময় ধরলাম t, সময় ক্রিয়া সময় t। তাহলে প্রথম বস্তুর এই t সময় এর ভরবেগের একটা পরিবর্তন হবে। এই প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন, প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার আমরা ব্যাপকভাবে প্রকাশ করতে পারি d dt of p1
এই প্রথম বস্তুর ভর m1 এর ভরবেগকে p1 আর দ্বিতীয়টার ভরবেগকে যদি p2 দ্বারা আমরা সূচিত করি, তাহলে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হলো dp1 বাই dt, অর্থাৎ ddt অফ p1। আর এই প্রথম বস্তুর উপর ক্রিয়াশীল বল কত? F1। তাহলে আমরা এই ক্রিয়াশীল বল ভরবেগের পরিবর্তনের হারের সমান আমরা এইভাবে লিখতে পারি, অতএব F1 ইকুয়াল dp1 dt, এভাবে লিখতে পারি। আবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যদি আমরা লিখি, দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার dp2 dt যদি লিখি, তাহলে দ্বিতীয় বস্তুর পর প্রয়োগকৃত বল হলো F2। তাহলে আমরা লিখব অতএব F2 ইকুয়াল dp2 dt, এভাবে আমরা লিখতে পারি। এখন এই F1 আর F2 তৃতীয় সূত্র অনুসারে আমরা জানি F1 এবং F2 সমান। তৃতীয় সূত্র অনুসারে, নিউটন তৃতীয় সূত্র অনুসারে এই F1 সমান F2 পরস্পর সমান এবং বিপরীতমুখী। F1 আর F2 সমান এবং বিপরীতমুখী। তাহলে এই মানটা যদি আমরা বসিয়ে দেই, F1 ইকুয়াল dp1 dt ইকুয়াল মাইনাস dp2 dt, or dp1 dt প্লাস dp2 dt ইকুয়াল 0, or আমরা এইটাকে যদি একবারে লিখি ddt of p1 plus p2 equal 0, এভাবে লিখতে পারি। অর্থাৎ ddt কে কমন রেখে p1 plus p2 লিখতে পারি। p1 হলো প্রথম বস্তুর ভরবেগ আর p2 হলো দ্বিতীয় বস্তুর ভরবেগ। তাহলে দুটো বস্তুর মোট ভরবেগ কত, এইগুলো যোগফল হলো মোট ভরবেগ। আমরা p1 আর p2, p1 plus p2 এটাকে যদি p দ্বারা ডিনোট করি, তাহলে আমরা লিখতে পারি অতএব ddt of p equal 0। ddt of p equal 0 এর অর্থ কি? ভরবেগের পরিবর্তনের হার সমান 0। তা এখানে ভরবেগের পরিবর্তনের হার 0, অর্থাৎ এখানে p কে ব্যাপকলন করলে 0 হয়, তার অর্থ হলো p নিশ্চয়ই কনস্ট্যান্ট, তা না হলে কাউকে ব্যাপকলন করলে 0 হবে কেন? আমরা ব্যাপকলনের সূত্র থেকে জানি কোনো কনস্ট্যান্ট জিনিসের, কোনো কনস্ট্যান্ট রাশির ব্যাপকলন করলে সেটা 0 হয়। তাহলে আমরা লিখতে পারি অতএব p সমান ধ্রুবক, p ধ্রুবক। তাহলে ভরবেগের পরিবর্তন ধ্রুবক, অর্থাৎ ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এটা ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা এইভাবে বলতে পারি ভরবেগের সংরক্ষণ সূত্র, এভাবে আমাদের প্রতিপাদন হলো। এইটাকে আমরা যদি একমাত্রিক গতির মতন দেখাতে পারতাম, একমাত্রিক গতির ক্ষেত্রে এখানে আমরা p ইকুয়াল ধ্রুবক লিখেছি। এখানে যদি আমাদের p1 p2 হয়, তাহলে p1 আর p2 সমান হবে এবং আদি ভরবেগ শেষ ভরবেগ সমান হবে, এভাবেও দেখাতে পারি। তা আমাদের যে ফর্মুলাটা যেটা আছে ভরবেগের সংরক্ষণ সূত্রের ফর্মুলা, সেটা আমরা একমাত্রিক গতির ক্ষেত্রে দেখাই, সহজ হয় আমাদের বুঝতে। মনে করো এটি m1 ভরের একটা বস্তু, এইটে m1 ভরের বস্তু আর এইটে m2 ভরের একটা বস্তু। এই বস্তুটা u1 বেগে গতিশীল, এই বস্তুটা u2 বেগে গতিশীল। আমরা তো ক্যালকুলাস পদ্ধতিতে দেখলাম, এবার একটু সাধারণ পদ্ধতিতে দেখি। u1 ভরের একটা বস্তু ভর m1, u2 ভর m1 ভরের একটা বস্তু u1 বেগে গতিশীল এবং একই রেখা বরাবর m2 ভরের বস্তু u2 বেগে গতিশীল। এখানে যদি u1 গ্রেটার দ্যান u2 হয়, তাহলে তারা সামনে যে সংঘর্ষে লিপ্ত হবে। মনে করি এইখানে সংঘর্ষে লিপ্ত হলো, এইটা হলো m2 ভর, এটি হলো m1 ভর। সংঘর্ষে যখন লিপ্ত হলো, তখন আমাদের এই প্রথম বস্তুটা এর উপরে মনে করি F1 বল প্রয়োগ করব। প্রথম বস্তুটা ওর উপরে যে বল প্রয়োগ করলো মনে করি F1, আর দ্বিতীয় বস্তুটা একে প্রয়োগ করলো প্রতিক্রিয়া বল F2 প্রয়োগ করলো। এই বল কিন্তু আমরা এটাকে F1 এটাকে F2 তাও ধরতে পারি, একই কথা। এখন সংঘর্ষের পরে ধাক্কাকে তারা আবার
ছুটে বেরিয়ে গেল কিছু দূর, তখন এই সেই m1 ভরের বস্তু m2 ভরের বস্তু, এটা মনে করে এটা আবার v1 বেগে গতিশীল হলো আর এটা v2 বেগে গতিশীল হলো। তাহলে আমাদের এখানে প্রথম বস্তুর আদি ভর বেগ কত? এখানে ভর ছিল m1, আদি বেগ ছিল u1, এটার ভর ছিল m2, আদি বেগ ছিল u2, এর শেষ ভর তো m1 ঠিক আছে, শেষ বেগ v1, তাহলে m1 v1 শেষ ভর বেগ, এটার শেষ ভর বেগ m2 v2, এটা আমরা জানি। এখন এই সংঘর্ষ কাল, এই জন্য টি সময় ধরে সংঘর্ষটা হয়েছিল, ধরে নিলাম টি সময় সংঘর্ষ হয়েছিল। তাহলে এর ভরবেগের পরিবর্তনের হার, এই প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কত হবে? এর আদি ভরবেগ m1 u1, শেষ ভরবেগ m1 v1। তাহলে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, শেষ ভরবেগ m1 v1 মাইনাস আদি ভরবেগ m1 u1 বাই t। দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হবে m2 v2 মাইনাস m2 u2 বাই t। এই দুটো হলো ভরবেগের পরিবর্তন হার। আর এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে তাহলে আমাদের এটা প্রথম বস্তুটা, এটাকে আমরা f1, এইটাকে আমরা f2 দিয়ে ডিনোট করতে পারি, এটা f1, এটা f2 দ্বারা ডিনোট করতে পারি। আমরা এখন তৃতীয় সূত্র অনুসারে লিখতে পারি, তৃতীয় সূত্র অনুসারে লিখতে জানি কি f1 ইকুয়াল মাইনাস f2, দুটো বল ক্রিয়া প্রতিক্রিয়া, দুটো বল সমান এবং বিপরীত। এবার f1 আর f2 এর ওই মান যদি আমরা এখানে বসিয়ে দিই, m1 u1 m1 v1 মাইনাস m1 u1 বাই t ইকুয়াল মাইনাস m2 v2 মাইনাস m2 u2 বাই t। এটাকে সরলীকরণ করলে টি বাদ গেল, তাহলে m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল মাইনাস m2 v2 মাইনাস প্লাস m2 u2। और এইটাকে এই পাশে নিয়ে পরে এটাকে এই পাশে নিয়ে দাও, আর এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে আমাদের হয় কি m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল m1 u1 প্লাস m2 u2। একে সাজায় লিখলে আমরা লিখি অতএব m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এই ভরবেগের সংরক্ষণ সূত্রকে আমরা যান্ত্রিকভাবে এভাবে উপস্থাপন করতে পারি। আবার ওইভাবে উপস্থাপন করতে পারি p ইকুয়াল টু ধ্রুবক হয়েছিল dv বাই dt ইকুয়াল 0, এটাও আমরা দেখাতে পারি। আমরা সচরাচর গাণিতিক সমস্যাগুলো সমাধান করার সময় ভরবেগের সংরক্ষণ সূত্রকে এভাবে প্রকাশ করি, এই আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সমান হবে। তাহলে আমরা আজ নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে জানতে পারলাম, প্রথম সূত্রের সাথে দ্বিতীয় সূত্রের সম্পর্ক সেটাও জানলাম, প্রথম সূত্রের তৃতীয় সূত্রের কি সম্পর্ক সেটা জানলাম, আর অবশ্যই আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রের রূপ কেমন সেই সূত্র ব্যাখ্যা করে তার গাণিতিকভাবে বিশ্লেষণ করে তার সম্পর্ক প্রতিপাদন করলাম। তোমরা এর পরবর্তী ক্লাসে এই ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে কিছু গাণিতিক সমস্যা আছে, আমি সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই ক্লাস দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে।